মানে এইসব যে জঙ্গলগুলোতে সব বাঘ আছে বলুন, জঙ্গল মাত্রই বাঘ। আচ্ছা এই জঙ্গলটাতে নাকি অনেক বাঘ আছে বলছেন, এই যে চলে আসলেই পারে। হ্যাঁ, ও বাংলাদেশেও আছে, এখান থেকে পার হয়, ও সব বাংলাদেশ থেকে এবার বাঘ চলে আসে। উনি যে ওনার কাজটা কি, মানে উনি কি মানে বাঘকে কি আটকে রেখে দেবেন? আপনারা তো বাঘ দেখেছেন বলুন, মানে অনেকবার দেখেছেন। দেখা মানে উনি লড়াই করেছে, মানুষ যেমন মারামারি করে, মানুষ লড়াই করেছেন আপনি? ভালো আছে, যেখান থেকে মানে একটা টাইমে 3 জনকে একসাথে নিয়ে চলে গেছে, মানে তাদেরকে বাঁচানো যায়নি। হ্যাঁ, ওরকমও হয়েছে, ওরকমও হয়েছে। দেখা যাচ্ছে যে আক্রমণ করতে আসে, আপনারা বুঝতে পারেন না। এই দেখো যে বাবা তুমি বুঝতে পারবা, তোমার পিছনে আক্রমণ বুঝতে পারবা পারবা। হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুন্দরবন থেকে আমি পার্থ, আর আপনারা দেখছেন আমি পার্থ ইউটিউব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আজকের মূলত আমরা যেইখানতে রয়েছি এই জায়গাটির নাম শামশেরনগর, আর যেই নদীটিতে অবস্থান করছি এই নদীটির নাম চিংড়িখালি নদী। আর আমার ঠিক পাশে যেই জঙ্গলটি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এই জঙ্গলটির নাম কুড়েখালির বাঘের জঙ্গল। আর আজকের এই পর্বতে আপনাদের এমন একজনের কাছে নিয়ে যাব যিনি বাঘের সঙ্গে লড়াই করেছেন একা। তো চলুন বেশি কথা না বলে ভিডিওতে যাওয়া যাক। দেখুন, এই যে নদীটার নাম হলো চিংড়িখালি নদী, এবং এই জঙ্গলটির নাম বহুজন বহু রকমভাবেই চেনে। তো আমাদের একজন জানালেন এই জঙ্গলটির নাম হলো কুঁড়েখালি জঙ্গল। আর দেখুন চারিদিকে বাঘকে আটকে রাখার জন্য লাইলনের যে ফেন্সিং হয় পুরো জঙ্গলময় পুরো ঘেরা রয়েছে। কারণ এই পারে রয়েছে লোকালিটি, গ্রাম, বাজার, পথঘাট সব কিছু, তাই বাঘকে আটকে রাখার জন্য এই লাইলনের ফেন্সিং দিয়ে আটকে রাখা হয়েছে। আর এই দিকে চলে গেলে পুরো একদম ঝিঙ্গে যে ফরেস্ট ক্যাম্প, এই সব চলে গেলে আমরা দেখতে পাবো, এবং বড় যে রায়মঙ্গল নদী সেগুলোও আমরা দেখতে পাবো। তো চলুন আমরা যাব মূলত ওই সাইডের দিকে, ওই সাইডের দিকে। তো হাঁটতে হাঁটতে পথ ধরে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আর যদি তেমন কাউকে পাই যে বাঘের দুর্ঘটনার সঙ্গে জড়িত রয়েছে বা বাঘ দেখেছেন বা এমন কোনো ঘটনা ওনারা সেই সাক্ষী রয়েছেন, ওনাদেরকে অবশ্যই যদি দেখা পাই অবশ্যই ওনাদের কাছ থেকে ওনাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করব। তো এখন কিন্তু আমরা একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি এই গ্রামটা ঘোরার জন্যে। আর আমার একদম ঠিক এই পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটির নাম কিন্তু রায়মঙ্গল নদী। আর আমার সামনে যে জঙ্গলটি রয়েছে ওইটা হচ্ছে কুড়েখালির জঙ্গল, বাঘের জঙ্গল। আর আমরা কিন্তু এখন একটা ঘাটের কাছে এসেছি। দেখুন চারদিকের পরিবেশটা দেখুন কি সুন্দর। চলুন বাঘের জঙ্গলের যে লাইলনের ফেন্সিং আছে না, মানে আজ থেকে ঘোরা হয়, আজ থেকে 2 বছর আগে এই কিন্তু এগুলো মানে। আর দেখুন ওই ধারে কিন্তু মাছ ধরার জন্য জাল ঘেরা রয়েছে। দেখুন কারেন্ট দেওয়া থাকতো যাতে বন্য জীবজন্তু লোকালয়ে না আসে, এটা কিন্তু বাস্তব। মানে এই চিংড়িখালি ফরেস্টের থেকে আমি দেখুন এখানে কিন্তু ছোট ছোট গাছ লাগিয়েছে, কেমন নেট দিয়ে ঘিরে রেখেছে দেখুন। আর কিন্তু জোয়ারের জলে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে, তার জন্য কিন্তু গাছের শুধু মাথাটা দেখা যাচ্ছে। দেখুন কত সুন্দর পরিবেশ। আর ওই দেখুন মধু বা কাঁকড়া ধরার জন্য, শিকার করার জন্য কিন্তু বেরিয়ে পড়ছে। দেখুন আর ওইদিকে একটি কাকাবুকে দেখলাম বসে থাকতে নদীর পাড়ে। চলুন ওনার সঙ্গে কিছু কথা বলি। কোনো না কোনো কারণে বাঘ যে আক্রমণ করতে আসে আপনারা বুঝতে পারেন না। এই দেখো যে বাবা ও হচ্ছে চোর। চোর চোর তুমি বুঝতে পারবা, তোমার পিছনে আক্রমণ বুঝতে পারবা পারবা। একটুখানি ফোন হচ্ছে, একটুখানি তুমি না আমি বলে দিচ্ছি, স্লো করে বলো। না না স্লো না ঠিক আছে ঠিক আছে, বলো, অসুবিধা নেই। খুব ভালো উনি সত্যি উনি না। হ্যাঁ ও তো চোর, আমি ধরো আমি একটা গাছের ছাল দিয়ে পড়ে তুমি দেখতে পাও,
সে জিনিসটাই আল্লাহ তাআলা নিজে না মানে আমরা যদি 20 বছর জঙ্গল করি, উনি 40 বছর জঙ্গল করেছে বয়সের ভিত্তিতে, আর অনেকবার মোকাবেলাও করেছে। হয়তো বন্ধ করা হয় ও গার ওপরে এসে পড়বে, ওকে প্রতিরোধ করেছে। হ্যাঁ, তবে অনেক সময় কি হয়, অনেক সময় মানে শক্তি কম থাকলেও সাহস একটা জিনিস আলাদা। ওর ওই হিংস্র রূপটার সাথে যে সাহস দিয়ে মোকাবেলা করবে, সে কিন্তু ওর কাছে পরাজয় হবে না। কিন্তু ওর ওই ভাবমূর্তি দেখে যে পিছিয়ে আসবে, তার উপরে আক্রমণের সম্ভাবনাটা বেশি থাকে। আরও সর্বক্ষণ পিছন দিক থেকে ও আক্রমণটা করে বেশি, যেহেতু সামনে আসলে ওর সাথে তো একটা মোকাবেলা সে হয়তো মারাই যাবে, তবু তো তার তো একটা সেই মুহূর্তে একটা তো না, এরকম আমি শুনেছি। মানে যখন আমি ইয়েতে গেছিলাম, সেখানে শুনেছিলাম যে বডি পড়ে, মানে মুন্ডুটা পড়ে রয়েছে, বডি নেই। যখন আনতে গেছে শুধু মুন্ডুটা পড়ে রয়েছে। মানে এরকম এতটাই হিংস্র। ও যদি তার যদি খিলেন দেওয়া থাকে, এইখান থেকে একটু অফিস থেকে সামান্য একটু ডিস্টেন্স, এখান থেকে 35 বছর আগে। আচ্ছা, আমার নিজের বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, জঙ্গলে ওই হ্যাঁ, ওই ফরেস্টের ওই সামনে। তা ওই এরকম সকালবেলা ওই জ্বালানি ভাঙতে দু ভাই গিয়েছিল, একজন লোক আছে, বাবা ওই গাছে উঠে জ্বালানি ভাঙছিল, আর পিছন দিক থেকে এসে আক্রমণ করে ওই গাছটার হাইটটা বেশি ছিল না, যে উপরের দিকে উঠে একটা বাঁচার একটা পরিস্থিতি থাকবে। ছোট গাছ হ্যাঁ, গাছটা ছোট ছিল। তারপরে এখান থেকে 35 বছর আগে, তখন আমাদের অচেনা অবস্থা। তারপরে ওখান থেকে ফরেস্টারে এসে খবর দিলে, আমাদের বাজারে এসে খবর পেলে আস্তে আস্তে লোকজন নিয়ে যেয়ে কাড়িয়ে আনা হয়। তবে একটা হাত এরকম ছাড়িয়ে এরকমভাবে একটা হাফ পজিশন ফেলে দিল। এখানে তোমার মোটামুটি মানে কোন মানে খালটা সবচেয়ে খতরনাক, যেখানে সম্পূর্ণ মানে খুব বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি? এখানে প্রতিটা জঙ্গলের ক্ষেত্রে সিরিয়াস। না, প্রতিটা জঙ্গল না, ধরো তোমরা যে এই যে লাইনটা যে ধরো, বা তোমরা যে এখান থেকে লাইন থেকে জঙ্গলটা কি ওদিকে চলে গেছে, মানে পুরো দক্ষিণে চলে গেছে। আচ্ছা, বহু সেই মানে আপনার যেটা সাগর বলছে, আমরা তো এখানে ডিঙি নৌকার পাশ আমাদের, আমরা ডিঙি নৌকা দিয়ে যত দূরে যেতে পারি তত দূরে আমরা যাই, তার বাকিটা আমরা যেতে পারি না। কিন্তু এখানে আপনার দক্ষিণে আপনার হচ্ছে ইঞ্জিনির পাশ আছে। আচ্ছা, তারা ট্রলারে পাশ নিয়ে তারা সমুদ্রে মাছ ধরে, সেটা অনেক দূর। আমাদের সাথে দেখা হয়। দু ঘাটা মানে দুদিন ভোর বেয়ে যেতে হবে। আচ্ছা, সেই সমস্ত নৌকাগুলো এইরকম ধরনের নৌকা, তাতে খাদ্য নিয়ে বরম নিয়ে দুদিনের পর যেতে হবে। সেখানে যেয়ে আবার 2-3 দিন মাছ ধরে আবার ব্যাক করতে হবে করে। মানে এই নৌকো নেই আর কি? হ্যাঁ, এই এক সাইজ বড় নৌকা, এরকম ধরনের বড় বাইয়ের চেয়েও আরও বড় নৌকা থাকে। হ্যাঁ, সেই নৌকায় 5-6 জন জাল যাতে নিয়ে, আচ্ছা, বাক্স বরম নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, যেটা বলছেন যে কোন খালটা সিরিয়াসের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নেই, তার কারণ ওটা আলো জায়গা, হঠাৎ একটা জায়গায় রিস্ক হওয়াটা মানে বাঞ্ছনীয়। আচ্ছা, হ্যাঁ, কোনো এই জায়গাটা যে কোনোদিন কোনো দুর্ঘটনা বিপর্যয় ঘটেনি এরকম কোনো জায়গায় নেই। এখান থেকে প্রতিটা জায়গায় মানে এ তো একটা যুগ আগের জিনিস তো জঙ্গল হয়েছে। আমি শুনেছি ধরো কিছু খাল আছে যেখান থেকে মানে একটা টাইমে 3 জনকে একসাথে নিয়ে চলে গেছে, মানে তাদেরকে বাঁচানো যায়নি। হ্যাঁ, ওরকমও হয়েছে। ওরকম হয়েছে, দেখা যাচ্ছে যে 3 জন একই জায়গায় আছে, ওর সাথে 3 জনকে নিয়ে গেছে, লড়াই করেছে, কিন্তু তাকে রক্ষা করতে পারে। কি করে? 8 জন কিছু করা যায়নি।
আচ্ছা তাদের কারোর ফেরার সুযোগ হয়নি। এরকমও ঘটনা অনেক আগে ঘটে গেছে। আচ্ছা তবে বর্তমান সময়ে এখন আগে অনেক ক্ষেত্রে জঙ্গলের পশু পাখি যে হরিণ শুয়োর মানুষ ব্যবহার করতো, সেইগুলো অনেকটা নিয়ন্ত্রণ হয়ে গেছে। তাতে করে ওদের খাদ্য জঙ্গলেই মেনটেনেন্স হয়ে যায় আছে। তাতে করে মানুষের উপরে এখন আক্রমণটা কমে আসে। কিন্তু তাও এখনো খবরে যেটা বলে, অনেক সময় হচ্ছে সাতজেলিয়ায় বাঘ ঢুকেছে, তারপরে এই কিছুদিন আগে একজনকে নিয়ে কুমিরমারি, গেছে। এখনো কুমিরমারিতে আক্রমণ চলছে। কুমিরমারি যেটা মরিচঝাপির বাধা বলছে, মরিচঝাপির বাধাটা অগণিত মানুষ এই বছর দশেক ধরে অ্যাক্সিডেন্ট চলছে। হ্যাঁ, সেখানে এখনো অবধি সপ্তাহখানেক আগের থেকে সেখানে চলছে, আচ্ছা বাঘের আক্রমণ চলছে। সেখানে অনেক বোট ফরেস্ট সেখানে ডিউটি করছে। আমাদের ঝিঙের থেকেও বোট গিয়েছে সেখানে ডিউটি করার জন্য। মরিচঝাপির বাঘ কি খুব হিংস্র বলছে? মরিচঝাপির বাঘ সব বাঘই হিংস্র, হ্যাঁ, কিন্তু মরিচঝাপির যে ওইটে বাঘ কি অন্য কিছু এইটা মানুষ এখনো উপলব্ধি করতে পারেনি। তার কারণ বাঘ অনেক সময় একাও বাঘের সাথে, এমন মানুষ আছে যার কথা বলছিলাম আলম বলে, সেই একা বাঘের সাথে লড়াই করে ফিরিয়েছে, একা ফিরে এসেছে। কিন্তু মরিচঝাপি বর্তমান যে ঘটনাটা ঘটছে, কোনো মানুষ তার কাছ থেকে ফেরার সুযোগ হয়নি। এটা আমরা ভাবছি যে ওটা বাঘ না হয়ে ওটা অন্য কোনো একটা মানে জঙ্গলের উপরে কোনো রকম একটা অলৌকিক শক্তি, অন্য কোনো একটা মানসিক খারাপ আচরণ হয়েছে, যার জন্য ওই জায়গাটা সিরিয়াস হয়ে গেছে। এতদিনও থাকে না। এর ডিপ জঙ্গলও বহু জায়গা আছে, নামকরণ করা জায়গা, চামট টামট বলে। হ্যাঁ, সেই সমস্ত আগে জায়গা খুব সিরিয়াস ছিল, এরকম মানুষ পা দিতে পারতো না, পা দিলে অ্যাক্সিডেন্ট হতো। কিন্তু সেই সমস্ত জায়গাগুলো অনেকটা হয়ে গেছে। যে পীরের নোমাল যে চালায়, ওই নোমাল কিন্তু হারিয়ে ফেলে গেছে। ওইগুলো হয় বাঘ, হুজুর বলিয়া দেয় দিলে, তখন আমি চিন্তা করছি বাবার তো নিয়ে যাবে। আর ওর সঙ্গে আমি পাতলে যাবি না, আমি তোর কত বাহুর বল হতে পারে। মধু যখন সংগ্রহ হয় তখন হাতে একটা ডেকসি মতো একটা পেঁপের একটা আড়ি বলা হয় তাকে, ওইটা কাছে থাকে। অনেক ঘন্টা ধরে ওই মানে ও উঠতেন না, কী করি এরকম পুকুর তাড়ে ওই মেশিন করতে। তখন আমার স্মরণ হইল বাবার গালাগালি থেকে আগে লাঠিটা মারতে, এই হাতে লাঠি নিয়ে এই মালিকতে মানে উঁচু পাকড়ি সবসময়। এবার নিয়ে বলে একটা হাত দিলাম, তো ওর কানে আওয়াজ লাগলো, আমি তো যেই মাথা ছিল সেই বাচ্চাটা বাড়ি একটা বাঘ কত ওজন হতে পারে, মানে পূর্ণবয়স্ক বাঘ? বাঘ কত ওজন মাঝের আর এগুলো আছে ওইরকম উঁচু, 1500 উঁচু। ও 8-10 কুইন্টাল, 8-10 কুইন্টাল মনে হয়। মানে যখন শান্ত থাকবে এত বড় মনে হবে না। বাবা তখন মনে হচ্ছে কত ভারী, সাধারণ মাত্র বল কি করতে পারে, তখন সবাই যখন দাঁড়ায়। অনেকবার দাঁড়াইছে, অনেকবার মানে একটা বাঘের পায়ের সাথে তো বড় বড় এরকম। আচ্ছা, এই এত বড় তো জঙ্গল, মানে আমরা তো 1 ঘন্টা হেঁটে গেলে খুঁজে পাই না, কিন্তু বাঘ এত বড় জঙ্গল খুঁজে পায় কি করে? বাবা এখান থেকে যাবে তো তুমি 1 মিনিট রাত্রের মধ্যে তো ঘুরে হাঁটা পারবে, তাই এত ফোর্সে যাচ্ছে, গতিতে চলে, উঁচু দিয়ে চলে। আর সেই চলাটার মধ্য দিয়ে ও খুব শব্দ করে চলে, শব্দ নিয়ন্ত্রণ করে চলে। এই যে বাঘ যদি ডাকে বলছে, মানে এখানে মানে পাশের গ্রামে নাকি শোনা যায়, মানে অনেক আওয়াজ হয় নাকি? হ্যাঁ, আমি যদি কিন্তু হারিয়ে ওদের ওই গ্রামে যে ডাকে, হ্যাঁ ওই পাড়ে হয়তো ডাকে, কিন্তু আমি হাড়ি খেলে মুখ দিয়ে ডাকে তো ওই 3 বার হক করতে হবে, তার পারি।
ও কর্নার টর্নার দেখা যাচ্ছে, ঘন্টা তো ওরকম দেখা যায়। জায়গায় ডাকলে এখান থেকে আওয়াজ শোনা যায়। আবার শোনা যায় এই বাঘ ডাকে। মানে মাথা তুলতে পারে না বাঘ? হ্যাঁ মাটির উপর ডাকে। সোজাসুজি উপরের দিকে ওটি ডাকে। অনেক সময় কুকুর টুকুর যেমন উপরের দিকে মুখ করে ডাকে, ও তেমনিভাবে ডাকতে পারে না, যেহেতু ওর ওই ঘাটটার দূরত্ব কম, তো অনেক সময় সোজাসুজি ডাকলো, আর নিচে ভাই ডাকাটা বেশি এটা আওয়াজ হয়। আওয়াজ হয় বা সুবিধা ওর ক্ষেত্রে। এত এত বড় যে চাওড়া নদীগুলো মানে কিভাবে পেরিয়ে চলে যায়? চাওড়া নদী বাবা কিচ্ছু না। কিছুই না। আমাদের এখন তোমার থেকে চারাকাঠি পাড়ি আসছে বাক্স ভর্তি করে আর ভালো ধরি এই বাইরে এই গান সাঁতার দিয়ে যাচ্ছে, চামড়াবাদ যাচ্ছে, তার কত জোতে যাচ্ছে। এখন এই গুরু সর্দার বলে সেটা হচ্ছে মাঝি, আমরা চারি সব পাচ্ছি বাইরে লাইনি তা দেয় নাড়ের যাই যে কী পার আছে আর ও ফিরে বেড়াবে। আর ওই বাঘ সতের কোথায় মানে তুই হয়তো সতের কোথাও আসতে যায় নৌকোর দিকে, আমাকে আর ধরতে পারি না, কানা নৌকো পিছিয়ে ও নৌকো আর ওরা সব গাঙে বলি ও নৌকোর উপর সবাই বাঘ উঠে গেছে আর নৌকো থেকে সবাই পড়ে গেছে। সে গাঙে লাভ দেবো ভয় দেয়। আই কপাল। এবার আমরা বাদাম দিয়ে আসতেছি, তখন আবার ধীরে ধীরে ফার্স্ট ব্যবস্থা আসতেছে, বাঘ নৌকো নৌকো চুড়িয়ে যাচ্ছে, এরকম আমাকে হাবু দূর এত খাতার এরকম পড়েছে। উনি বহুবার সরাসরি মোকাবেলা করেছে। আচ্ছা বাঘে যদি 40 বছরের জঙ্গল কিন্তু চারটিখানি ব্যাপার না, ওর লিখছিল বাবা, মানে এই যে প্রতিটা রাতে বেরোনো, একসঙ্গে বেরোনো, মানে জীবন হাতে নিয়ে, এটা কিন্তু মানে খাবার ব্যাপার। হ্যাঁ ব্যাপার মানে কারণ আমি সাতজেলিয়াতে কাকা ছিলাম, তো চালবাড়িতে ছিলাম, এখনো পর্যন্ত এই আপনার যে বয়স এরকম এখনো পর্যন্ত মানে তার হাজবেন্ড আর ওয়াইফ দুজনে যাবে বেরোবে, আর আমি কিন্তু বলে রেখেছিলাম যে আমাকে কিন্তু নিয়ে যাবে। ওরা বলছে ঠিক আছে নিয়ে যাবো বলেছিল, কিন্তু আমাকে আর ডাকিনি। এটা একদম সাতজেলিয়া একদম মানে এটা তো অনেক দূরে মনে হচ্ছে, কিন্তু একদম কাছাকাছি, ও জঙ্গলের দূরত্বটা একটু কম। একদম দেখা যাচ্ছে, মানে জঙ্গলটা পুরো নেট পুরো দেখা যাচ্ছে এরকম পরিস্থিতি। হ্যাঁ, এই এর চেয়ে একটুখানি সামান্য বা এইরকমই হবে, হ্যাঁ এরকম দূরত্ব হবে। আচ্ছা আপনারা যখন এই যে শুধু জঙ্গলে কাঁকড়া, নেমে শুধু যান, কাঁকড়া না। মধু হোক কাঁকড়া হোক বা যে কোনো মানে জঙ্গলগুলো এত বড় গভীর জঙ্গল আপনারা মনে রাখেন কি করে? পায়ের ছাপ দেখে দেখে নাকি? তাহলে দীর্ঘদিন চলাচলের মধ্যে দিয়ে একটা আইডিয়া অভিজ্ঞতা রয়েছে একটা। আচ্ছা আগে মশাল জ্বালিয়ে বাঘ জঙ্গলে ঢুকতো, এখন কি মশালে কি সত্যি বাঘ ভয় পায়? আগের এখন হিংস্র রেগে বেশি। তারা বললেন এই নৌকোয় শুয়ে থাকলে নাকি বাঘ উঠতো না, এখন তো বললেন নাকি নৌকোর উপর উঠে পড়ছে বাঘ। এখন আগে যে ছিল যারা গুণন করতো, গুণগান করতো, এখন গুণগান না। আচ্ছা এই গুনিন যে ওনার কাজটা কি, মানে উনি কি মানে বাঘকে কি আটকে রেখে দেবে? আটকে রেখে দেবে। আমার এক মামা ছিল, আচ্ছা ওই যে এক রকম পাতায় ওঠার হয় এরকম বড় গুড়ি গুড়ি করে আমরি ফল পায়, আচ্ছা আমরি ফল, ওই নিয়ে বাঘ দেখে তাই তারা সারাদিন কাজ করে এখন আর তা মানে মন্ত্র দিয়ে ওইটা রেখে দিলে বাঘ আর কিছু বলবে না। মন্ত্র যদি একবার টুকে যদি যায় তো তোমার ক্ষতি হবে। আচ্ছা আগে ছিল এখন আর তারা এখন আর কোনো কাজ করছে না। এখন আর কাজ করছে। আচ্ছা বাঘকে কাউকে যদি আক্রমণ করলো, আমাকে আক্রমণ করলো, আমি হয়তো বেঁচে ফিরে এলাম, মানে আমি কি সুস্থ থাকবো? সুস্থ থাকা যায়, ওর যে নালা সব আচ্ছা। থাকা যায়। সব থাকা যায় না। মানে খুব বিষাক্ত গুলো। বিশাল মানে সেই আমি দেখেছি সেই অংশটাই মনে হয় বাদ দিতে হবে, হুম হুম হুম। মানে যে অংশটা অ্যাটাক করে সেই অংশটাই বাদ। এই তো আমাদের এই কয়েক বছর আগে আমাদের ঝড়ে এসেছিল, হ্যাঁ হ্যাঁ এসে দিবাই এখানে সবাই তাড়াতাড়ি করছিল, একজনকে ওই সামনে পড়লো যে সাধু, এই হ্যাঁ সাধু মল্লিক না- বয়স হবে। না না সরে না, মানে সবাই স্বপন, ও হ্যাঁ সব স্বপন ওকে দিবাই ছুটে জাতি যেয়ে ওকে আক্রমণ করেছে, আচ্ছা সামনে পড়েছে, আক্রমণ করেছে, করার পরপরই এখান থেকে চিকিৎসা করতে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে।
খুলনা ব্যাট দিয়ে বসিরহাট ব্যাট দিয়ে, কিন্তু সে বেশি দিন বাঁচেনি। ওই আক্রমণ হয়েছে, চিকিৎসা শুরু হয়েছে, চিকিৎসা হতে হতেই সে মারা গেছে। আমাদের এই দেশে এখানে দেশে পার হয়েছিল। ও কত আক্রমণ করিয়েছে যখন ওই আমাদের যে ধান পাকে, ঠিক ধান পাকার টাইমে ওরা একটুখানি ওদের মনের গতিবিধিটা আলাদা হয়ে যায়। হ্যাঁ, তখনই ওরা কোথায় জল কোথায় জঙ্গল দিয়ে সেটা ওরা। এই শীতকালে বাঘ পেরিয়ে চলে আসে কেন? মানে কি খাবার সংকট নাকি? না, খাবার সংকট ঠিকই না, ওরা মানে মিলন সংযোগের প্রজননের কারণে ওরা ছিটকে বেরিয়ে আসে। তখন ওদের মাইন্ডটা আলাদা হয়ে যায়, তখন কোথায় আসে কি না আসে এটা তখন ওরা পাগলা হয়ে ছুটতে থাকে। ছুটতে ছুটতে কোনটা দেশে যাচ্ছে কোনটা জঙ্গলে থাকছে এইটা ওদের আর থাকে না, ভেদাভেদ থাকে না। যার জন্যে ওরা দেশেও অনেক সময় চলে আসে, সে 1-2 দিনও অনেক সময় ধানের কোলে থাকে। এখান থেকে এই তো গত 2 বছর আগে সেই চিমটে মণিপুর সেই জঙ্গলে চলে গিয়েছিল, কত ভেতরে। না, চিমটে চিমটে মণিপুর, সর্দারপাড়ার আড়পাড় গ্রামের পাশে। এখান থেকে 2 ঘন্টা রাস্তা ভেতরে যে এই জঙ্গলে, সেখানে এরকম একটা ছোট জঙ্গল ছিল, তার ভেতরে ঢুকেছিল একজন ভদ্রলোক জাল বাতি দিয়ে, সে দেখে আবার খবর দিলে তাকে আবার ধরে জঙ্গলে এনে ছেড়ে দেয়। পুরুষ বাঘের থেকে মেয়ে বাঘের পায়ের থাবা একটু ছোট হয় না? এই যে নৌকোগুলো যাচ্ছে, সব মাছ ধরতে যাচ্ছে এখন নাকি? না, এই যে বোটটা যাচ্ছে এটা হচ্ছে আপনার ফরেস্টারের বোট। যেটা বললাম আগে যে মরিচঝাপির বাদায় এখন বর্তমান খুব খারাপ অবস্থাতে আছে। ফরেস্টারের বোট? হ্যাঁ, এটা ফরেস্টারের বোট। ওরা ওই এখান থেকে ওই ডিউটি করছে, ওখানে আমাদের বড় বোট ওখানে করা আছে, অ্যাঙ্গেল করা আছে। এখান থেকে লোকজন ফরেস্ট স্টাফ পাল্লাপাল্লি করে যাওয়া আসা করছে সপ্তাহখানেকের উপরে। এইটা দক্ষিণ দিক নাকি? হ্যাঁ, এটাই দক্ষিণ। মানে আমরা যদি আর এই দক্ষিণ দিকে যত যাব তত গভীর জঙ্গল। হ্যাঁ, কত বড় আর বড় নদী সব। আচ্ছা, বাংলাদেশের বাঘ তো এই জঙ্গলে চলে আসে বলে? হ্যাঁ, ওটা বাংলাদেশ আর ভারত বলে কিছু নেই। হ্যাঁ, সিলেক্ট নেই। মানুষের ক্ষেত্রে ভাগাভাগ, হ্যাঁ, পশুর ক্ষেত্রে তো আর ওটা চলবে না। পশু পাখির ক্ষেত্রে ওটা কোনো ভাগাভাগি করা নেই। তবে বাংলাদেশের বাঘগুলো বেশি হিংস্র বেশি, তার কারণ ওপারে এরকমভাবে পশু পাখি খাওয়া দাওয়া খুব কম, সংকট আছে, যার জন্য ওরা ওপারেও যেমন মানুষের উপরে আক্রমণ করে, এপারেও এসেও আক্রমণ করে। শুধু একটাই কারণ, ওদের যখন সামনে যখন খাওয়ার থাকে, আহার থাকে, তখন আর ওরা খুব একটা মানুষের দিকে করে না, আক্রমণের দিকে থাকে না। সবারই ক্ষেত্রে তো, সমস্ত জীব খিদে পেলে সে তো অবশ্যই খেতে চায়, খাওয়ার সন্ধানে সে তো ছুটতেই থাকবে। আচ্ছা, এই ঝিঙ্গেখালি ফরেস্ট নাকি মানে অনেক বহু বছর আগে নাকি কারেন্ট ইলেকট্রিক তার দিয়ে নাকি ঘেরা থাকতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না বহু বছর আগে প্রথমে আপনার জঙ্গলের যে কাঠ, গরান কাঠ বেশ হচ্ছে 8-10 হাত করে ওই সিটে পোড়া এরকম কেটে বেড়া দেওয়া ছিল। আচ্ছা, হ্যাঁ, সে বেড়া আস্তে আস্তে নষ্ট হয়ে গিয়েছিল। যাওয়ার পরে তখন ছিল বেশি, তখন এখানে খুব মানে সর্বক্ষণ আসতো এবারে এসে আমাদের ওই ভেতরের দিকে যে মানুষের আক্রমণ করতো, সর্বক্ষণ দিবাই পর্যন্ত চলে আসতো। আস্তে আস্তে তখন ওই সরকার ওই কারেন্ট নিয়োগ করেছিল। সেই কারেন্টে আমাদের এই সামনে, যেটির সামনে, ওখানটাতেই ওই একটা বাঘ অ্যাক্সিডেন্ট হয়, মানে কারেন্টের শক খেয়ে মারা যায়। যাওয়ার পরই ওই কারেন্ট ব্যবস্থাটা তুলে দেয়, দিয়ে এখন ওই বাঁশের পোস্ট দিয়ে প্লাস্টিকের জাল দিয়ে ওটাকে প্রতিরোধ করে রেখেছে। আচ্ছা চাচা, আপনি তো অনেকবার বাঘ দেখেছেন, মুখোমুখি হয়েছে, আপনার কোনো সময় মনে হয়নি যে আর যাবো না জঙ্গলে, এরকম মনে হয় না? এখন ওটা হচ্ছে
আর্থিক অবস্থার সমস্যার কারণে যেতে হয়। এখনো এখনো অবধি উনি যায়, তবে পার্মানেন্টভাবে না, টেম্পোরারি আমরা হয়তো ডাকলাম, বেশি ঝুঁকি না নিয়ে যাওয়া, বেশি ঝুঁকি না নিয়ে আমরা হয়তো ডাকলাম যে আজকে একজন কম আছে এসো যাই আমাদের সাথে গেলে। কিন্তু যে আমরা যে পাস কেটে যে দৈনন্দিন যাই, ওই বিএলসি পাস, হ্যাঁ বিএলসি, ওই একটা বিএলসি আছে, ওই 32 নাম্বার আছে, আমার নৌকাটাতে আছে 142। এইভাবে আমরা যারা এই যে বিএলসি পাস কাটলে মানে ওর সুবিধাটা কি, মানে কোনো কি ট্রেনিং দেওয়া হয় না, কোনো আপনাদের বলে দেয় যে এই সাইডে যাওয়া যাবে না? হ্যাঁ, ওটা তো এখানে তো একটুখানি ডিপ জঙ্গলে, মানে কোর এরিয়া বলে একটা জায়গা ওরা সিলেক্ট করে রেখেছে। সেই জায়গাটার যাওয়ার ক্ষেত্রে সবারই, যাদের পাস আছে বা যারা বেপাসি, সবার ক্ষেত্রে যাওয়া বারণ আছে। কিন্তু ওইটা অনেক সময় যারা পাশে আছে তারাও মানে না, অনেক সময় বেপাসি তারাও মানে না, যেহেতু যেটা কোর এরিয়া করে রেখেছে সেই জঙ্গলটার দূরত্ব বেশি, আর যেটা ছেড়ে রেখেছে সে জঙ্গলটা সীমিত। তার ভেতরে যতটা মানুষ যায়, সেই মানুষগুলো সেই জায়গায় মাছ কাঁকড়া মধু সংগ্রহ করা যথেষ্ট না, তাতে করে জীবিকা নির্বাহ করা কষ্টকর, যার জন্যই তারা পেরিয়ে চলে যায়। কোর এরিয়াও ভেতরে যেতে হয়, সেখানে পাশি নৌকার ক্ষেত্রে হয়তো একটা ফাইন নির্দিষ্ট করা আছে। আমাদের যে বিএলসিটা আছে সেই বিএলসিটা হয়তো ফরেস্ট তুলে নিয়ে আমাদের একটা ফাইন নির্ধারিত করলো 1100-1200 টাকা। আর বেপাসির ক্ষেত্রে যারা পাশবিহীন যায় তাদের ক্ষেত্রে জাল যথা দোন তুলে নিলে, এমনকি নৌকাও ধরে নিলে, নৌকাও সিজ করে দেয়, সেগুলো আবার কিছুদিন বাদে আবার সেগুলো দিয়ে দেয়, একেবারে নষ্ট করে না। আপনারা তো মনে 6 জন কি 7 জন এরকম গ্রুপ করে যান, তাই না? এতজন থাকতে মানে বাকি মানে নির্দিষ্ট কাউকে এরকম টার্গেট করে নেয় বলুন, ও টার্গেট, যাকে ধরবে মানে তাকেই ধরবে। হ্যাঁ, তাকে মানুষটা ঘেনা পায়, বহু দূরের থেকে সে টার্গেট করে নেয়। হ্যাঁ, যখন মিস হয়ে যায় যে কোনো কারণে, মানুষটা কি অবস্থাতে আছে সেই অবস্থার পরিবর্তন ঘটলে তখন অন্য কারোর উপরে ও টার্গেট মিস করবে না। হ্যাঁ, ধরুন যে কোনো একজনের উপরে টার্গেট করলো, কিন্তু ও সেই টার্গেটের উপরে ও আক্রমণ করবে, তবে সে না হয়ে আরেকজন, কিন্তু তার উপরেই এটা বেশি থাকে। ও, আক্রমণের টার্গেটটা যার উপর থাকে তার উপরেই শতকরা 99% থাকে, 100%ই থাকে, অন্য কারো সেটা ব্যতিক্রম, মানে মিস হয় না সহজে। না, মিস হয় না। এই জঙ্গলটাতেও অনেক বাঘ আছে বলুন। হ্যাঁ, এক জায়গায় ছিল, এক জায়গায় থাকে না, হ্যাঁ, সব ঘুরে বেড়াচ্ছে।